হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ কিওর বাই বাক্সের। তো এই ভিডিওতে আমরা সেট থিওরি নিয়ে আলোচনা করব। সেট থিওরি আমাদের সায়েন্সের ম্যাথসের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে আছে, কিন্তু এই সেট থিওরির উপর নির্ভর করে আছে রিলেশন, যেটা ক্লাস 12-এ আছে। এবং এই সেট থিওরি আমাদের পুরো ম্যাথামেটিক্সের জন্য খুব একটা জরুরি একটা চ্যাপ্টার, যেটা আমরা হয়তো আগে স্পেশাল করে সেট থিওরি বলে পড়িনি, কিন্তু আমাদের সেট থিওরি আমরা প্রতিনিয়ত ব্যবহার করি। তো তাই আমরা সেট থিওরি ক্লাস 11-এ যে ফার্স্ট সেমিস্টার আছে সেটাকে আমরা ডিটেলসে এখানে পড়ব। তো ফার্স্ট অফ অল, সেট কি জিনিস? সেট আমরা এমনিতেই সেট শব্দটা অনেক সময় ইউজ করি অনেক জায়গাতে, বাট হয়তো আমরা ডিটেলসে পড়িনি, তো এখানে সেট নিয়ে আলোচনা করি, ঠিক আছে? তো সেট যেমন ইংলিশে আমরা কি পড়েছি, কালেকটিভ নাউন বলে একটা জায়গা পড়েছি। কালেকটিভ নাউনকে আমরা কালেকশন করি, এবং যখন একটা গ্রুপ অফ কিছুকে বোঝাতে হয় তখন আমরা কালেকটিভ নাউন ইউজ করি। যেমন এই ক্রাউড অফ পিপল, ক্রাউড শব্দের এখানে কালেকটিভ নাউন, ঠিক আছে? তারপরে এ সোল অফ ফিশ, মানে বিভিন্ন রকম যখন ফিশগুলো একসাথে থাকে তাকে একটা সোল, ঝাঁক বলা হয়। তো এখানেও সেই সেম রকম যে কালেকশনস, আমরা যখন কোনো কিছু জিনিসের কালেকশন করি, সেই কালেকশনটাকে একটা সেট বলা হবে কিছু যদি শর্ত মেনে চলে। শুধুমাত্র কালেকশন করলেই হবে না, সেই কালেকশনটাকে কিছু শর্ত মেনে চলতে হবে। তো ম্যাথামেটিক্সে কিসের কালেকশন? বিভিন্ন রকম সংখ্যার কালেকশন, বিভিন্ন রকম যে যে জিনিসপত্র থাকে বস্তুর কালেকশন, এবং বিভিন্ন রকম যদি আমরা কোনো জিনিসপত্রকে নিয়ে সাজাই সেই সময়ের কালেকশন। সেই কালেকশনটাকে আমরা সেট বলবো যদি কিছু নিয়ম মেনে চলে। যেমন আমি বোর্ডে লেখা আছে, আমি বলছি যে আমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করব যে ইচ অ্যান্ড এভরি পয়েন্ট কি করে বোঝা যায় এখানে। তো সেট ইজ এ, খুব সহজভাবে বললে সেট ইজ এ কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড ডিফারেন্ট থিংস। এইটাকে আমরা ডিটেলসে আলোচনা করব। তো বস্তু সমূহের কালেকশন বা সংকলনকে সেট বলা হবে যদি, তো এই যে বস্তু সমূহের কালেকশন, কালেকশন কি জিনিস? অ্যাগ্রিগেট অফ থিংস, মানে কিছু জিনিসকে আমরা জড়ো করছি, কিছু জিনিসকে আমরা জড়ো করছি, দ্যাট ইজ কালেকশন। ওকে, তাহলে কালেকশনকে সেট বলা হবে যদি সেই সেটটা ওয়েল ডিফাইন্ড হয়। এক নম্বর কি, ওয়েল ডিফাইন্ড হতে হবে। তাহলে ওয়েল ডিফাইন্ড মানে কি? ওয়েল ডিফাইন্ড মানে হুইচ হ্যাভ ডেফিনেশন। ওয়েল ডেফিনেশন মানে কি, যেই জিনিসগুলো নিয়ে আমি কালেকশন তৈরি করছি সেটার একটা ডেফিনেশন থাকতে হবে, সেটার একটা বাস্তবে এক্সিস্টেন্স থাকতে হবে। অর্থাৎ আমি এমন কোনো জিনিসের সেট তৈরি করতে পারবো না যেগুলো ডিফাইন্ড নয়, যেগুলো ডেফিনেশন নেই। ওকে, তাহলে আমি এমন কিছু কালেকশনের ডেফিনেশন করছি, জিনিসের কালেকশন করছি যে কালেকশন ডেফিনেশন আছে। যদি বলি যে তোমাদের স্কুলের লম্বা ছেলেদের একটা কালেকশন করো, ঠিক আছে? এরপরে যে গেল, কয়েকটা ছেলেকে দায়িত্ব দিলে এটা যে কালেকশন করো, সে কালেকশন করতে গিয়ে সে তার হাইট মনে করো 5 ফিট, সে কি করবে, তার থেকে যারা উচ্চতা, ঠিক আছে, হাইট বেশি, তাদেরকে লম্বা হিসেবে ধরবে। আবার অন্য একটা ছেলে যে 6 ফিট হাইট, সে গিয়ে কি করবে, তার থেকে, সে তার 5 ফিট হাইটকে লম্বা বলবে না, সে তার থেকে হাইট ছেলেদেরকে বলবে লম্বা। তো এই যে লম্বা জিনিসটার কোনো ডেফিনেশন নেই, আমি কতটা লম্বা কোনো কিছু বলছি না, সেখানে কোনো ডেফিনেশন দিচ্ছি না যে লম্বাটা কতটা। লম্বা ছেলেটা যখন কালেকশন কোনো ছেলে করতে যাচ্ছে তখন কালেকশন গুলো কিন্তু ঠিকঠাক হচ্ছে না, বুঝতেই পারছে না কাদের কোন ছেলেগুলো নিয়ে আমি কালেকশন করব। তো আমি লম্বাটাকে যদি ডিফাইন করি যে তোমাদের স্কুলের সেই সমস্ত ছেলেদের কালেকশন করো যাদের হাইট 5.5 ফিট থেকে বড়, তখন ইজিলি তোমরা মাপলে এবং বুঝে গেলে যে কাদের হাইট মোটামুটি 5.5 ফিটের থেকে বড়, তাদেরকে কালেকশন করতে হবে। তাহলে আমি ডেফিনেশন যখন সিট করে দিলাম, ঠিক আছে, আমি যদি বলি যে তোমাদের স্কুলের ট্যালেন্টেড ছেলেদের লিস্ট তৈরি করো, এবার ট্যালেন্টেড শব্দটা খুব সাবজেক্টিভ একটা ব্যাপার, মানে মানে বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম, কেউ আর্টসে ট্যালেন্টেড, কেউ ছবি আঁকাতে ট্যালেন্টেড, কেউ ছবি আঁকাতে, কেউ ফটো তোলাতে, কেউ কেউ ম্যাথামেটিক্সে, কেউ ফিজিক্সে, এবং কেউ
অন্যান্য জিনিসে সে ট্যালেন্টেড। তাহলে ট্যালেন্টেড শব্দটা কোনো ডেফিনেশন নেই, আমি একটা ডেফিনেশন তৈরি করলাম যে সেই সমস্ত ছেলেদের লিস্ট তৈরি করো যারা মাধ্যমিকে 80% অ্যাবাভ পেয়েছে। তুমি তখন স্কুলের লিস্ট, ছেলেদের ছাত্রদের লিস্ট খুললে, যারা 80% অ্যাবাভ পেয়েছে তাদেরকে তুমি একটা লিস্ট তৈরি করলে। তাহলে তুমি সেই, এখানে ট্যালেন্টেড বলে কিছু নেই, লিস্টটাকে আমি তৈরি করে দিলাম যারা 80% অ্যাবাভ একটা নাম্বার পেয়েছে। তখন তুমি এই যে ব্যাপারটাকে কি করতে পারলে, একটা ডিফাইন করে দিলে, যে ডেফিনেশন দিলে যে হুইচ ইউ হ্যাভ টু কালেক্ট। তাহলে যেই কালেকশনটা আমি করছি সেটা কি হবে, ওয়েল ডিফাইন্ড হবে। ওকে, যেই সব জিনিসের কোনো ডেফিনেশন নেই তাদের কালেকশন আমি করতে পারবো না। নেক্সট, সংকলনের দুটি বস্তু ভিন্ন, ডিফারেন্ট হবে। অর্থাৎ আমি একই জিনিসকে বারবার ওই সেটের মধ্যে দেব না, ঠিক আছে, বারবার ওই সেটের মধ্যে আমি ভরবো না, ঠিক আছে। আমি যেই জিনিসগুলোকে, মানে আমি সেট 1 থেকে 5 অবধি, 1 থেকে 10 অবধি আমি যুগ্ম সংখ্যার একটা কালেকশন করছি, সেখানে আমি 2কে বারবার লিখবো না, 2,2। ওকে, তাহলে আমাকে সেটটাকে কি করতে হবে, দুটো বস্তুর মধ্যে পরস্পর যেন ভিন্ন হয়। আমি 1কে একবারই লিখবো, 2কে একবারই লিখবো, 3কে একবারই লিখবো, ঠিক আছে। আমি যেন একই বস্তুকে বারবার না লিখি। বারবার লিখলে প্রবলেম কিছু নেই, বারবার লিখলে সেটটাতে আনডিফাইন্ড ভাবে সেটের সংখ্যা, নাম্বার, এলিমেন্টের সংখ্যাটা বেড়ে যাবে, সেটা উচিত নয়। আমি একই জিনিসকে বারবার একটা সেটের মধ্যে ভরতে পারি না, বারবার একটা কালেকশনের মধ্যে ভরতে পারি না। আমরা দেখবে কালেকশন করি, কালেকশন কাকে বলি, আমি যখন বলি যে আমার বইয়ের কালেকশন আছে, বুকসের কালেকশন আছে, তো বুকসের কালেকশন কি, আমি কি সেই বইয়ের কালেকশনের মধ্যে একই বইকে বারবার দেখাই না নিশ্চয়ই। যে আমি কালেকশন সেটাকেই বলি যেটা কালেকশনগুলো ডিফারেন্ট। আমি 5টা বইয়ের কালেকশন করেছি, সেই 5টা বই অবশ্যই ডিফারেন্ট, নইলে যদি আমি একটা আলাদা বইকে নিয়ে নিই ওখানে, সেক্ষেত্রে সেটা আমি বলবো না যে এটা কালেকশন। কেউ তো তাহলে বলবে যে আমি একটা বইকেই 5বার কালেক্ট করেছি, সেটাকে বলবো না আমি কালেকশন। কেউ কয়েন কালেক্ট করে, বিভিন্ন রকমের রূপ, বিভিন্ন রকম দেখতে কয়েনকে কালেক্ট করে, সে যদি একই 1 টাকার কয়েনকে কালেক্ট করে, সেটাকে কালেকশন কেন বলবো, সেটা কালেকশন হচ্ছে না। সেই সেটটা ডিফারেন্ট যখন জিনিসের কালেকশন করছে, অর্থাৎ আমি তখনই সেটাকে কালেক্ট করছি বা কালেকশন বলছি, আমার কালেকশন বলছি তখনই যদি সেই কালেকশনটার মধ্যে একটা ডিফারেন্টনেস থাকে, নইলে কিন্তু সেই কালেকশনের কোনো মানে নেই। হলো, তাহলে একটা সেট কালেকশন কি বলবো, সেই কালেকশনটা কিরকম হতে হবে, ওয়েল ডিফাইন হতে হবে, সংকলনে দুটি বস্তু পরস্পর ডিফারেন্ট হতে হবে, আর সংকলনে অন্তর্গত বস্তু সমূহের ক্রম নিরপেক্ষ হতে হবে। এবারে আমি ওই যে তোমাকে প্রথমেই বললাম যে তোমাদের স্কুলের লম্বা ছেলেদের লিস্ট, যাদের 5.5 ফিটের উপরে আছে তাদের লিস্ট তৈরি করো। এবারে তুমি রামকে দিলে তৈরি করতে, ঠিক আছে, শুভেন্দুকে দিলে তৈরি করতে একটা লিস্ট এরকম, যে সে একটা লিস্ট তৈরি করলো, সেও কিন্তু তোমাদের স্কুলের 5.5 ফিটের বা তোমাদের ক্লাসের 5.5 ফিটের ছেলেদের লিস্ট তৈরি করছে। সে লিস্ট তৈরি করে দিল একটা, হয়তো সেখানে আছে এ, বি, সি, ডি, এরা আছে 5.5 ফিট। তুমি আবার মমতাকে বললে যে একটা লিস্ট তৈরি করো, যারা, সে কিন্তু ওই ছেলেগুলো লিস্ট তৈরি করছে, বাট সে প্রথমে হাইট মাপতে গেছে ডি এর, সে তাহলে প্রথমে কাকে লিখবে, যে ডি এর আছে, সি এর আছে, বি এর আছে, এ এর আছে। অর্থাৎ আমার কাজ হচ্ছে লিস্ট তৈরি করার, সেই লিস্টটা যে একই রকম ক্রমের হবে, মানে শুভেন্দু যেই কালেকশনে এ কে প্রথমে লিখেছিল সেটা কালেকশন হবে, ও মমতা যেই কালেকশনটা করছে সেও এ দিয়ে শুরু করবে, তার কোনো মানে নেই। সে শুধুমাত্র কালেকশনটা করছে, সেই কালেকশনটা যে বিভিন্ন রকম ভাবে হতে পারে, সেই কালেকশনটার কোনো ক্রম নেই। অর্থাৎ আমার আফটার অল যেই ডিফাইন্ড কালেকশনটা আমি করতে দিয়েছি, যেই ওয়েল ডিফাইন্ড কালেকশনটা আমি করতে দিয়েছি, সেই কালেকশনটা যেন একদমই মানে আলাদা আলাদা হোক বা একই হোক সেটা ব্যাপার না, বাট কালেকশনের মধ্যে যারা যারা স্কুলে আছে তারা যেন সবাই ঢুকে,
সে ম্যাটার করছে না যে আমি কিভাবে লিস্টটা তৈরি করছি। তাহলে এ বস্তু সমূহের কালেকশনকে সেট বলা হবে যদি কালেকশনটি ওয়েল ডিফাইন্ড হয়। ওয়েল ডিফাইন্ড মানে বললাম সংকলনে দুটি বস্তু পরস্পর ভিন্ন হয়। 3 নম্বর হচ্ছে বস্তু সংকলনের অন্তর্গত বস্তু সমূহের ক্রম নিরপেক্ষ অর্থাৎ অর্ডার ইন্ডিপেন্ডেন্ট হয়। বোঝা গেছে? এবারে সেট থিওরি পড়তে গিয়ে যেটা যে কোনো চ্যাপ্টার নতুন সেট থিওরি প্রথম পড়ছো এখানে, তো সেট থিওরি পড়তে গিয়ে যেটা প্রথম আমাদের কোশ্চেন আসার দরকার বা আসে অনেকেরই, যে আমরা পড়ছি কেন। যে কোনো চ্যাপ্টার পড়ার আগে এটা আসারও দরকার এবং অনেক ছেলের কাছে স্টুডেন্টদের কাছে আসেও যে আমরা সেট থিওরি পড়বো কেন। দেখো সেট থিওরি একটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যে সেট থিওরি আমরা হয়তো ছোটবেলা থেকে খুব এক্সটেন্সিভলি ইউজ করে আসছি, বাট সেট থিওরি এইভাবে হয়তো ডেফিনেশন শিখিনি। যেমন আমরা ক্লাস 6 থেকেই শিখছি ন্যাচারাল নাম্বার, রিয়েল নাম্বার সিস্টেম, এই সিস্টেম ওই সিস্টেম, রেশনাল নাম্বার সেট, বিভিন্ন রকম সেট শিখছি, কিন্তু তখন হয়তো এটাকে জানতাম না। আমরা ন্যাচারাল নাম্বার সেট কিন্তু শিখেছি ক্লাস 6-7-এ, যে ন্যাচারাল নাম্বারকে আমরা লিখি কিভাবে না, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেটে 1 2 3। আবার রিয়েল নাম্বারে গিয়ে কি করছি, আবার কিছু লিখছি, যে 1 আছে এখানে 1 পয়েন্ট সবাই আছে, ঠিক আছে। আবার কিউ এ গিয়ে লিখছি কি পি বাই কিউ আকারে এলিমেন্ট গুলো আছে, কিউ নট ইকুয়ালস টু 0 আছে। ওকে, তো বিভিন্ন রকম ভাবে লিখছি, কিন্তু আমরা হয়তো ডেফিনেশন জানতাম না। তাহলে এখান থেকেই সেটের একটা ধারণা আসা যায় যে আমরা বস্তু সমূহকে বিভিন্ন রকম ম্যাথের জিনিসপত্র যখন অনেক রকমের কালেকশন হয়, সেগুলোকে ডিফারেন্ট অবস্থাতে সাজাতে সাহায্য করে, অর্থাৎ আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে সাহায্য করে, বা কোনো দুটো জিনিসের মধ্যে ম্যাথসের বা যে কোনো জিনিসের রিয়েল লাইফেও যে কোনো কিছু জিনিসের মধ্যে আলাদা পৃথকীকরণে আমাদের কাজে লাগে। দুটো সেট যখন তুমি রেখে দেবে তখন তাদের মধ্যে সাদৃশ্যতা, তাদের মধ্যে কি কি ডিফারেন্স আছে সেগুলো বুঝতে আমাদের সুবিধা হবে। তাহলে সেটা আমরা সাধারণত করি এইভাবে, যে আমরা সহজ আমাদের ম্যাথের ভাষাকে আরো সহজ করতে আমাদের সেট ব্যবহার হয়। যেমন আমরা বলি ম্যাথ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইউনিভার্স, সেরকম সেট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ম্যাথামেটিক্স। সেটকে আমরা যদি ভালোভাবে না পড়ি, আমরা যে এত ভালোভাবে ইউজ করে আসছি সেট, সেই সেটটা আমরা জানতে পারবো না। তো সেট ইজ দ্য, আমি বলছি এটা যে সেট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ম্যাথমেটিক্স। আমরা ছোটবেলা থেকে সেট ইউজ করে আসছি, আমরা রিয়েল লাইফেও খুব ভালোভাবে ইউজ করি, বা বিভিন্ন ম্যাথসে, বিভিন্ন সেক্টরে, বিভিন্ন কম্পিউটার সায়েন্সে, বিভিন্ন ডাটা সায়েন্সে, যেখানেই আমরা কিছু পৃথকীকরণ বা কালেকশন করি, সেখানেই আমরা সেট হয়তো জানতে অজান্তে আমরা ইউজ করে আসছি। রিয়েল লাইফে দুটো এক্সাম্পল বলি, যেমন আমরা একটা ব্যাগ, তুমি একটা ব্যাগ আছে তোমার, স্কুল যাওয়ার আগে তুমি কি করো না, বইয়ের জায়গাতে তোমার একটা জায়গা আছে যেখানে তুমি বই ভরো, সেখানে বইগুলোকে ভরো। তোমার কিছু পেন আছে, সেই পেনগুলোকে তুমি একটা জায়গাতে ভরো, ঠিক আছে। তোমার বোতল, জলের বোতল বা টিফিন টাইপের জিনিসপত্র তুমি একটা জায়গাতে ভরো। তার মানে কি আমরা সেম টাইপ অফ জিনিসগুলোকে একটা গ্রুপ করছি, বইয়ের গ্রুপটাকে একটা আলাদা করে রাখছি, পেনের গ্রুপটাকে একটা আলাদা খোপে ভরছি। তাহলে আমাদের জিনিসপত্র সাজাতে সাহায্য করে, আমরা ইজিলি সেটাকে পরবর্তীকালে যখন আমি জিনিসটা বের করব ব্যাগ থেকে, আমার মাথায় থাকবে যে এই খোপে আমার বই আছে, এইখানে আমার পেন আছে, আমি ওখানেই চেনটা খুললেই আমি সেই পেনটা পেতে পারি। তোমার একটা পেন হারিয়ে গেছে, তুই পেনটা খুঁজবে কোথায়, ওখানে খুঁজবে প্রথমে। তাহলে আমরা জিনিসপত্রকে আলাদা করতে আমাদের কাজে লাগে। তারপরে ধরো কেউ বাজার গেছে, বাজার থেকে বিভিন্ন রকম বাজারপাতি করে যে সবজি মশলা, বিভিন্ন রকম চাল ডাল, ঠিক আছে, এসে কি করে আমরা না, সবজি জায়গাতে সবজি, ঠিক আছে, মশলার জায়গাতে মশলা, বিভিন্ন চাল ডাল যেখানে রাখার জায়গা, যাতে যখন রান্না করব তখন যখন জিনিসটা খুঁজবো তখন যেন আমি সেই নির্দিষ্ট জায়গা, আমার মনে আছে যে আমি সেটের আকারে সাজিয়ে রেখেছি, বিভিন্ন জায়গাতে আমি সাজিয়ে রেখেছি, তাহলে আমাদের সেইগুলো খুঁজতে সুবিধা হবে। তাহলে আমরা সেটের, যেমন ম্যাথসের ক্ষেত্রে যেমন বললাম যে আমি যখনই বলবো তোমাকে যুগ্ম সংখ্যার সেট, তুমি একটা সেট তোমার বানানো আছে যে 2 4, তুমি ইজিলি বুঝতে পারবে হু আর দা যুগ্ম, কারা যুগ্ম সংখ্যা, কারা অযুগ্ম সংখ্যা, কারা প্রাইম নাম্বার, ইজিলি তুমি সেটাকে বুঝতে পারবে, ঠিক আছে।
তাহলে এ ই আই ও ইউ কারা ভাওয়েল, ম্যাথ ইংলিশের ভাওয়েল। তো সেট আমাদের এক্সটেন্সিভলি সব জায়গাতে আমরা ইউজ করি, বাট আমরা অতটা হয়তো জানতাম না বা আমরা অজান্তে ইউজ করে ফেলি। তো সেট আমাদের ম্যাথামেটিক্সের একটা ল্যাঙ্গুয়েজ। ম্যাথামেটিক্সে সেট না থাকলে আমাদের অনেক কিছু জিনিস বা ডাটা বা নাম্বার বা অঙ্কের প্রবলেম বিভিন্ন রকম জিনিসপত্র সব একটুকু পাজলড ওয়েতে সবকিছু আমাদেরকে করতে হতো। সেট আমাদেরকে সাজায়, সেট আমাদের ম্যাথামেটিক্সের বিভিন্ন জিনিস, রিয়েল লাইফের বিভিন্ন জিনিস, বিভিন্ন সেক্টরের বিভিন্ন জিনিস, বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন জিনিস, সমস্ত কিছুকে সেট আমাদের কালেকশন করতে সাহায্য করে। সেট আমাদের কি করে, কালেকশনটাকে একটা ইজিলি আমাদের সেই কালেকশনের মধ্যে ডিফারেন্স বলো, পার্থক্য বলো, সদৃশ্যতা বলো, সবকিছু আমাদের দেখতে সাহায্য করে। ওকে, তাহলে সেট বোঝা গেল কি করে হচ্ছে। তাহলে সেট ইজ এ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিফারেন্ট থিংস। সেট, একটা সেটকে আমি সেট বলবো, একটা কালেকশনকে সেট বলবো যদি সেটা ওয়েল ডিফাইন্ড হয়, সেটা সংকলনে দুটি বস্তুর ভিন্ন হয়, সংকলনের অন্তর্গত ক্রম নিরপেক্ষ হয়। ওকে, এই হচ্ছে সেট। এবারে সেট আমরা পড়লাম, বুঝলাম। এবারে সেটের মধ্যে কি কি আছে সেইগুলো নিয়ে আমরা একটু ডিটেলসে আলোচনা করব। ওকে, তো সেটের যেমন আমি বললাম ম্যাথামেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইউনিভার্স, ঠিক আছে। 2 নম্বর বললাম সেট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ম্যাথামেটিক্স। সেটের ল্যাঙ্গুয়েজ কি, সেটের ল্যাঙ্গুয়েজ আমরা বলবো দিস অর দিস, এটাকে এটা বলা হয়, অ্যান্ড দিস বলা যেতে পারে এদের দুজনকে, বিকজ এটাকে বলা হয় সাজ দ্যাট, এটাকে বলা হয় বিলংস টু। তাহলে সেটের ল্যাঙ্গুয়েজ হচ্ছে আবার এরা, কারণ একটা সেটকে প্রকাশ করতে গেলে অ্যান্ড দিস অলসো সেকেন্ড ব্র্যাকেট। তাহলে সেটের ল্যাঙ্গুয়েজ হচ্ছে এরা। আমার একটা সেটকে কনস্ট্রাক্ট করা বা সেটকে লেখার জন্য এই তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট। সাজ দ্যাট মানে হচ্ছে এমন যে, মানে আমি একটা কালেকশন করছি, সেই কালেকশনটা এমন, এমনটার পরে আমি সেই কালেকশনটা নিয়ে ডিটেলসে বলবো বা সেই কালেকশনটাকে আমি লিখবো, দ্যাট ইজ সাজ দ্যাট। বিলংস টু মিনস অন্তর্গত, অর্থাৎ কোনো একটা পদ কোনো একটা সেটের অন্তর্গত বলতে আমরা বোঝাই বিলংস টু। অর্থাৎ এ বিলংস টু ক্যাপিটাল এ মিনস এ সেটের মধ্যে আছে। তুমি তুমি তোমার ফ্যামিলি এর অন্তর্গত। আমি বাঘ টাইটেল আমার, আমি বাঘ ফ্যামিলির অন্তর্গত, আই বিলংস টু বাঘ ফ্যামিলি। আমরা নর্মালি ইংলিশে ইউজ করি বিলংস টু শব্দটা। ওকে, আর সেকেন্ড ব্র্যাকেট, যে কোনো সেটকে লেখার জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, অর্থাৎ দুটো এই ব্র্যাকেটের মধ্যে আমরা সেটকে সবসময় প্রকাশ করি। ওকে, তাহলে এটাকে বলা হয় সাজ দ্যাট, এটাকে বলা হয় বিলংস টু, এটা সেকেন্ড ব্র্যাকেট। তো সেটকে লেখার জন্য কিছু নিয়ম মানতে হয়। সেটের মধ্যে কি রয়েছে, কালেকশন রয়েছে। কাদের কালেকশন রয়েছে, বস্তু রয়েছে। সেই বস্তুগুলোকে আমরা বলতে পারি এলিমেন্টস বা পদ। সেই পদগুলোকে আমরা সাধারণত এ বি সি অর্থাৎ স্মল লেটার ইউজ করি, স্মল লেটার। ওকে, 2 নম্বর হচ্ছে যে সেট, হোল সেট, সেই সেটটাকে আমরা কিভাবে ইউজ করি, ক্যাপিটালে। অর্থাৎ কোনো একটা সেটকে লেখার সময় আমরা কি করব, ক্যাপিটাল লেটার ইউজ করব জেনারেলি। ওকে, তাহলে সেটকে লেখার জন্য আমাদের এই দুটো জিনিস মানতে হবে। অর্থাৎ এবং সামটাইমস অঙ্কতে বলে দেওয়া থাকেও না, অনেক সময় বলে দেওয়া থাকে, অনেক সময় বলে দেওয়া, সেক্ষেত্রে তোমাকে ক্যাপিটালটাকে সেট ধরতে হবে, স্মলটাকে এলিমেন্ট ধরতে হবে। এবং এই দিয়ে অনেক অঙ্ক ছায়া এবং সাঁতরা বই আছে এই বেসিক ধারণা থেকে, তোমাদের পরীক্ষাতেও পড়ে যাবে। যে সামটাইমস তোমাকে দিয়ে দেবে যে এ বিলংস টু বি, তাহলে এটা জেনারেলি ভুল, যে এ সেটটা এ বিলংস করতে পারে না, ঠিক আছে। এ সেটটা এতে বিলংস করতে পারে না, একটা সেট একটা সেটে বিলংস করতে পারে না সাধারণত, ঠিক আছে। এটা নিয়ে আসবো আবার পরে, এটা নিয়ে আরো কি কোন কোন কিছু কিছু ক্ষেত্রে এটা হতে পারে, সেই ক্ষেত্রে দেখবো, ঠিক আছে। তাহলে একটা এলিমেন্ট বিলংস টু এ হয়, ঠিক আছে। তাহলে সেট, এবারে আমরা সেটকে লিখি কিভাবে,
সেট লেখার উপায় হচ্ছে এইগুলো হচ্ছে আমাদের জিনিস। এবারে সেটকে লেখার জন্য আমাদের দুটো পদ্ধতি আছে। সেটকে লেখার জন্য আমাদের কাছে দুটো অপশন আছে। একটা হচ্ছে ট্যাবুলার মেথড, আর 2 নম্বর হচ্ছে সেট বিল্ডার বা প্রপার্টি মেথড। দুটোকে ডিসকাস করব। ট্যাবুলার মেথড কি জিনিস? যখন আমরা টেবিল মেথডে লিখি, অর্থাৎ ইচ অ্যান্ড এভরি এলিমেন্টকে আমরা এখানে লিখব, অর্থাৎ কাউকে বাদ দেব না। কি করে লিখব? উই ইউজ কমা। মনে করো তোমাকে বলা হয়েছে যে 1 থেকে 10 অবধি প্রাইম নাম্বারদের লেখো, তুমি লিখবে 2, 3, 5, 7। তাহলে আমরা কি লিখলাম? আমি বলেছি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়, এবং ইচ অ্যান্ড এভরি পদকে আমরা এখানে লিখবো কি দিয়ে লিখবো? কমা মেথডে। ঠিক আছে, আমাকে বলা হয়েছে যে রাইট দ্য ভাওয়েল অফ ইংলিশ অ্যালফাবেট, তুমি কি লিখবে? ইচ অ্যান্ড এভরি এলিমেন্ট লিখবে এ, ই, আই, ও, ইউ। হলো বিভিন্ন রকম নাম্বার, যেমন তোমাকে বলা হয়েছে 1 থেকে 50 অবধি 3 দ্বারা বিভাজ্য নাম্বার দিকে লেখো, তুমি তখন লিখবে 3, 6, 9। ঠিক আছে, বাট কি লিখবে? 1 থেকে 20 অবধি করি, তাহলে 3, 6, 9, 12, 15, 18, 1 থেকে 20 অবধি। সেট বিল্ডার প্রপার্টি কি বলছে না, আমরা যখন কোন একটা কালেকশনকে তাদের একটা বিশেষ ধর্ম বা কমন ধর্ম দিয়ে আমরা লেখার চেষ্টা করি, বা আমরা যখন এইখানে দেখো এইভাবে লিখতে গেলে আমরা কি করতে পারবো? সাধারণত যতগুলো লেখা সম্ভব, মানে একটা ফাইনাইট নাম্বার অফ সেটকে আমরা লিখতে পারবো এইভাবে। যদি আমাকে একটা বিশাল বড় সেট লিখতে বলে, আমরা শেষ করতে পারবো না লিখে। সেই ক্ষেত্রে আমাদেরকে প্রপার্টি মেথড ইউজ করতে হয়। যেমন প্রপার্টি মেথডে বিশেষ ধারণা কি, এটাকেও লিখবো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই। এখানে এটাকে বলে সাজ দ্যাট মেথডে, অর্থাৎ এখানে সেই সমস্ত এক্স থাকবে সাজ দ্যাট, এটা কি লিখেছিলাম? 1 থেকে 10 অবধি প্রাইম নাম্বার, সাজ দ্যাট এক্স বিলংস টু, কিছু না দিতে পারো, এক্স ইজ প্রাইম and x less than 10, okay, greater than 0, বা এইভাবে লিখতে পারো প্রাইম x less than 10। ওকে, তাহলে এই জিনিসটাকেই আমরা লিখলাম এইভাবে। 2 নম্বরটা কি লিখেছি? তাহলে এটাকে সাজ দ্যাট মেথড, এক্স কারা? এক্স এমন যে এক্স ইজ প্রাইম এবং এক্স হচ্ছে লেস দেন, নেগেটিভ নাম্বার প্রাইম হয় না, তার জন্য আমি এক্স লেস দেন 10 লিখলাম। তাহলে আমরা ইজিলি বুঝে যাবো যে 10-এর থেকে ছোট প্রাইম সংখ্যা কারা, ইজিলি আমি সেটাকে কালেকশন বুঝে যাবো। যেমন এটা দিয়েছে এ, ই, আই, ও, ইউ, আমি বললাম এক্স বিলংস টু ইংলিশ ইএ, ইংলিশ অ্যালফাবেট, সাজ দ্যাট এক্স ইজ ভাওয়েল। তাহলে তুমি বুঝে গেলে যে আমাকে ইংলিশ অ্যালফাবেটের ভাওয়েল গুলোকে লিখতে বলেছে। তাহলে এইটার এটা লেখা একই ব্যাপার। তাহলে আমরা যখন কমা মেথডে লিখি তখন সেটাকে আমরা বলবো কি না, সেট বিল্ডার ফর্ম বা প্রপার্টি ফর্ম। এটা যেমন লিখছে যে 3, 6, আমি লিখলাম এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, এক্স ইজ divisible multiple of 3, or x equals to 3k such that x less than 20। ব্যাস, আমি ইজিলি এটাকে লিখতে পারি। তাহলে এইটাই কি করে লিখছি? প্রপার্টি দিয়ে লিখছি, তখন এটা হয়ে গেল সেট বিল্ডার ফর্ম। অর্থাৎ আমরা সেট দুভাবে লিখতে পারি, কখনো কখনো ইন দা টেবিউলার ফর্ম, অর্থাৎ টেবিউলার ফর্মে আমাদের সমস্ত এলিমেন্টকে লিখতে হয়, আর যখন আমরা লিখি এটাকে সেট বিল্ডার ফর্মে তখন সেটাকে বলে প্রপার্টি ভিত্তিক। ওকে, এরপর আসছে সেটার কিছু
বেসিক ডেফিনেশন, সসীম সেট, অসীম সেট। সসীম সেট কাকে বলবো? যার পদ সংখ্যা আমরা গণনযোগ্য অর্থাৎ গুনতে পারি, তাদেরকে বলবো সসীম সেট। অসীম সেট কাকে বলে? যেই সেটের যে সংখ্যা, সেই সেটের সংখ্যা আমরা গুনতে যদি না পারি। যেমন একটু আগে উদাহরণ দিলাম যে এ ই আই ও ইউ, তুমি বুঝতে পারছো যে 1 2 3 4 5 এখানে কি আছে? সসীম সেট আছে। আমি যদি বলতাম এটা হচ্ছে কি সসীম, আমি যদি বলতাম x such that x belongs to R and x is less than 1 greater than 0, অর্থাৎ 1 থেকে 0 এর মধ্যে বাস্তব সংখ্যার সেট। এখানে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট আসছে, প্রচুর, আনকাউন্টেবলি ইনফাইনাইট। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো অসীম সেট। সিঙ্গেলটন সেট কাকে বলে? না, যেই সেটের মধ্যে একটা মাত্র পদ থাকে তাকে সিঙ্গেলটন সেট বলে। এরপরে ইম্পর্টেন্ট যেমন একটা সিঙ্গেলটন সেট বলে, এটা কি আমি করে দিচ্ছি দেখো, যে x such that x belongs to R and x less than equals to 1, x belongs to একটা ন্যাচারাল নাম্বার করে দিচ্ছি, greater than 0। এই সেটের মধ্যে কে আছে? শুধুমাত্র সিঙ্গেলটন 1 আছে। তো একটা পদওয়ালা সেটকে কি বলবো? সিঙ্গেলটন সেট, সিঙ্গেলটন। ওকে, এবার আসছে ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে শূন্য সেট। শূন্য সেটের কনসেপ্ট একটু অন্যরকম, যে কিছুই নাই। একটা কিছুই নাই, তো সেটের ডেফিনেশন কি করে হচ্ছে? অর্থাৎ কিছুই যখন নাই তখন সেটা একটা সেট। অর্থাৎ আমরা ম্যাথামেটিক্সে যখন কোনো কিছু একটা প্রুফ করতে চাই বা কোনো জায়গাতে, সেই প্রুফটা করার জন্য যখন আমাদের কাছে ডাটাই না থাকে, সেই ডাটাহীন ব্যবস্থাটাকে আমরা কি বলি? যে সেটাকে নির্দোষ হিসেবে, মানে কোনো একটা অপরাধীকে প্রুফের জন্য বিভিন্ন রকম ডাটা প্রমাণপত্র সাজানো হচ্ছে, প্রমাণই পাওয়া গেল না, তাহলে কি হয়ে যাবে? সে ছাড়া পেয়ে যাবে। তো কিছুই নেই, তাহলে যে সেটের বিভিন্ন রকম ডেফিনেশন গুলো হয় এই সেট তৈরি করার জন্য, কিছুই যদি নাই তাহলে সেটাকে আমি একটা সেট বলতে পারি, কারণ সেট করার জন্য যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো আমি ওই সেটের মধ্যে নাই, তাই জন্য কিছুই নাই ইজ এ সেট। ওকে, কিছুই নাই ইজ এ সেট। তো কিছুই নাই ইজ এ সেট, তো সেই সেটটাকে আমরা বলি সেকেন্ড ব্র্যাকেট। জাস্ট কিছুই নেই, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কিছুই নেই। এটাকে আমরা কিভাবে লিখি? ফাই, ফা। ঠিক আছে, নিউ মিম চলছে এখন, ফা। তাহলে দিস ইজ এ ফা, উই রাইট ইট ফা। ঠিক আছে, কিছুই নেট সেটকে বলে আমরা ফাই সেট বা নাল সেট বা ভয়েড সেট, যা খুশি বলতে পারো। কিছুই নাই, এই সেটের মধ্যে কিছুই নাই, নাথিং। ওকে, তাহলে এটাকে বলে ফাই সেট বা ফা। ওকে, তো এরকম যখন আমি দিই, যে এখানে যদি জাস্ট এটাকে লেস দেন করে দিই, তাহলে 0 থেকে 1 এর মধ্যে কোনো ন্যাচারাল নাম্বার আছে? নেই, তাহলে আমি এটা কি বলবো? ফা। এটা কি বলবো? ফা। তাহলে কি বলবো? এটাকে ফাই সেট বলবো, কিছুই নেই। এটাকে আমরা বলতে পারি ভয়েড সেট বা ন্যাচারাল নাম্বার সেট। তো এটা হচ্ছে ফাই সেট। এবার আমরা বলবো দুটো সেটের মধ্যে দুটো জিনিস হয়, একটা হচ্ছে সমান সেট আর একটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সেট। সমান সেটটা পরে বলছি, আগে সাবসেট বলি। সাবসেট মানে কি? না, একটা সেটের সাব, মানে একটা সেটের অংশ, তাকে আমরা বলবো সাবসেট। এবারে সেই অংশটা, অর্থাৎ একটা সেট নিয়েছি এ 1 2 3 4 5 6, একটা সেট নিয়েছি বি 2 3 5। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই সেটটা এই সেটের মধ্যে ঢুকে আছে, এই সেটটা এই সেটের মধ্যে ঢুকে আছে, অর্থাৎ এই সেটের প্রত্যেকটা এলিমেন্ট এই সেটেও আছে। তাহলে আমি এটা কি বলবো? যে বি এর অন্তর্গত, বি এর অন্তর্গত বা বি এর
অন্তর্গত, বা বি কন্টেন ইন এ, তাহলে বলতে পারি বি এর মধ্যে ঢুকে আছে। তাহলে আমি এটাকে লিখবো কিভাবে, বি ইজ সাবসেট অফ এ। ঠিক আছে, বি ইজ সাবসেট অফ এ। এবারে তোমরা একটা গিয়ে দেখতে পেয়েছো যে সামটাইমস এটা অ্যাকচুয়ালি এইভাবে লেখা উচিত, এই সেটটা অনুযায়ী তোমরা দুটো চিহ্ন দেখতে পাবে, এক হচ্ছে এরকম আর একটা হচ্ছে এরকম। এটাকে বলা হয় সাবসেট, উপসেট, আর এটাকে বলা হয় যথার্থ উপসেট অর্থাৎ প্রপার। উপসেট মানে হচ্ছে যেমন লেস দেন ইকুয়ালস টু আর লেস দেন, এই দুটোর মধ্যে যেরকম ডিফারেন্স সেই রকম, অর্থাৎ এ সেটটা বি সেটের সাথে সমানও হয়ে যেত, এই বি সেটটা এ সেটের সাথে সমান হলেও সেটাকে আমি সাবসেট বলবো। কিন্তু এই ক্ষেত্রে যথার্থ, অর্থাৎ বি সেটটা এ সেটের সমান হওয়ার কোনো চান্স নেই, বি নট ইকুয়ালস টু এ। বি এর ক্ষেত্রে বলছে যে এর ভেতর এমন কিছু এলিমেন্ট আছে যা বি এর ভেতর নেই, মানে দু একটা জিনিস অ্যাটলিস্ট এর ভেতর পড়ে থাকবে, যেমন এই সেটটা 2 3 5 ছাড়াও এখানে 1 6 4 পড়ে আছে। তাহলে এটাকে আমার অ্যাকচুয়ালি লেখার দরকার ছিল এইরকম। কিন্তু কিছু কিছু সেট হয়, যেমন আমি যদি বলি ন্যাচারাল নাম্বার সেট হয়ে গেল, তো সেই ক্ষেত্রে আমরা মানে উপসেট বলতে আমরা সমান হলেও হয়ে যেতে পারে, কিছু কিছু ক্ষেত্রে সমান হয়ে গেলেও হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে আমরা উপসেট শব্দটি ইউজ করি। আর যথার্থ বলতে পুরোপুরি ঢুকে আছে, যখন ভেন ডায়াগ্রাম পড়বো তখন আর একবার বুঝে নেবো। তো পুরোপুরি ঢুকে আছে সেই ক্ষেত্রে আমরা যথার্থ শব্দটা ইউজ করি। ওকে, তাহলে এইটা হচ্ছে সাবসেট। এটাকে যদি আমরা ম্যাথের ভাষায় লিখি, এটা উদাহরণ দিয়ে লিখলাম, ম্যাথের ভাষায় কি বললাম, বি কন্টেন্ট ইন এ, ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন দিয়ে যদি বুঝি, আমি কি বললাম, বি এর প্রত্যেকটি পদ এর মধ্যে আছে, তাহলে x belongs to b ইমপ্লাই করছে কি x belongs to a, অর্থাৎ x যদি b তে থাকে অবশ্যই ইমপ্লাই করবে x a তেও আছে, তখন আমি বলবো কি b সাবসেট অফ a। অর্থাৎ b এর প্রত্যেকটি, খুব ভালো করে আমি জোর জোর করে বলছি বিকজ ইচ অ্যান্ড এই সেট থিওরিতে কনসেপ্ট খুব তাড়াতাড়ি ছেলেপুলেরা ভুলে যায়, কারণ অনেক সিমিলার টাইপের কনসেপ্ট আছে, তো সেই জন্য এত মানে একটা ছোটখাটো জিনিসকে আমি এক্সপ্লেন করার চেষ্টা করছি যে x বিলংস টু a ইমপ্লাই করবে x বিলংস টু b ইমপ্লাই করবে x বিলংস টু, অর্থাৎ x b এর প্রত্যেকটি পদ এর মধ্যেও আছে। ক্লিয়ার? নেক্সট, সাবসেট যখনই হয়ে গেল, সুপারসেট বলে একটা জিনিস হয়, মানে অধিসেট বাংলাতে। এই বিটা হচ্ছে এর উপসেট, তাহলে এ কে বলা হবে বি এর সুপার। সুপার, আই এম দ্য সুপার মানে কি, আমি হচ্ছি হেড, না আমি হচ্ছি মেন, আমারই অংশ হচ্ছে এ, দ্যাট ইজ সুপারসেট। ওকে, নেক্সট যেটা করব, ঘেমে যাচ্ছি, ফ্যান চালিয়ে না চালিয়ে রেকর্ডটা সুন্দর হওয়ার জন্য কি হচ্ছে, ফ্যান চালাইনি, ফ্যান চালানো না চালানোর জন্য ঘেমে যাচ্ছে। নেক্সট পড়ব, উপসেট হয়ে গেল, বেশ খুব ভালো জিনিস। এরপর আছে তোমাদের সিঙ্গেলটন সেট হয়ে গেল, উপসেট হয়ে গেল, এরপর আমরা পড়বো সমান সেট। সমান সেট কি বলছে, দেখো দুটো জিনিস হয় এখানে, যেটার মধ্যে একটা জিনিস তোমাদের বইয়ে আছে, একটা জিনিস সব বইয়ে নেই। এখান থেকে আমরা দুটো যখন সমান নিয়ে আলোচনা করবো তখন ইকুইভ্যালেন্ট, এক হয় কি ইকুয়াল সেট, প্রথমে ইকুইভ্যালেন্ট লিখি, ইকুইভ্যালেন্ট সেট, ভ্যালেন্স সেট, আর এক হয় ইকুয়াল সেট। ইকুইভ্যালেন্স সেট কি জিনিস, দুটো সেট ইকুইভ্যালেন্স যখনই বলা হবে যদি তাদের নাম্বার অফ পদ, নাম্বার অফ এলিমেন্ট যদি একই হয়। এই নাম্বার অফ এলিমেন্টকে বলা হয় কার্ডিনাল নাম্বার, অর্থাৎ তাদের কার্ডিনাল নাম্বার যদি সমান হয় সেই ক্ষেত্রে এই নাম্বার অফ এলিমেন্টকে বলা হয় কার্ডিনাল নাম্বার বলা হয়, যে একটা সেটের মধ্যে নাম্বার কে বলা হয় কার্ডিনাল নাম্বার। ঠিক আছে, এই কার্ডিনাল নাম্বার যদি দুটো সেটের মধ্যে সমান হয় তখন তাদেরকে ইকুইভ্যালেন্ট সেট বলে দেবো, ব্যাস। কিন্তু ইকুয়াল সেট কাকে বলে, আমি দুটো জিনিস ইকুয়াল কখন বলবো, তাদের মধ্যে পদ সংখ্যা প্রথমত সমান হতে হবে, তাহলে ইকুইভ্যালেন্ট সেট তখনই বলবো যদি তাদের
পদ সংখ্যা একই হয়। আর 2 নম্বর হচ্ছে তারা যেন তাদের পদগুলো একই হয়, তাদের পদও একই হয়। এর পদও একই হয় বলতে গেলে এর 1 নম্বর এলিমেন্ট এর 1 নম্বর এলিমেন্টের সাথে সমান হওয়ার দরকার নেই সেটের ক্ষেত্রে। পদ একই হয় বলতে এই সেটে যারা যারা আছে ওই সেটের জন্য তারা তারা থাকে। এবার এটাকে যদি আমরা ম্যাথামেটিক্সের ভাষা ইউজ করতে চাই যে এই সেটে যারা আছে ওই সেটেও তারাই আছে, আমি বলবো যে লেট এক্স যদি এ তে থাকে ইমপ্লাইজ এক্স বি তেও আছে। এটা কি মিন করে? এ ইজ সাবসেট অফ বি, তাই তো? কিন্তু এটা বি তে আছে, এটার দ্বারা কি মিন করছে যে বি তে কিছু এলিমেন্ট পড়ে থাকতেও পারে। তখন কি আমি বলতে পারবো যে মনে করো এক্স এ তেও আছে এক্স বি তেও আছে, এ সাবসেট অফ বি হয়ে গেল? এখানে কিন্তু তাই বলছে না, এক্স এ যারা আছে এ তে যারা আছে বি তেও তারাই আছে, বি তে কিছু আলাদা কিছু নেই। তাহলে এই জিনিসটার মাধ্যমে মানে বলতে পারি যে বি তে কিছু এলিমেন্ট পড়ে থাকলেও থাকতে পারে। বাট এইটাকে আমি যদি রুখতে চাই তাহলে আমি বলতে পারি যে এক্স বিলংস টু বি ইমপ্লাইজ এক্স বিলংস টু এ। অর্থাৎ আমি এর পরের লাইনটাকে লিখলাম যে এক্স বিলংস টু বি ইমপ্লাইজ এক্স বিলংস টু, অর্থাৎ এক্স বি তেও যারা আছে এ তেও তারা আছে, অর্থাৎ বি সাবসেট অফ এ। তাই এই দুটো জিনিসকে মিক্স করলে কি হবে না, এক্স এর সমস্ত এর সমস্ত পদ বি তে আছে, এ সাবসেট অফ বি, বি এর সমস্ত পদ এ তে আছে, বি সাবসেট অফ এ। এই দুটোকে যখন কম্বাইন করব তখন আমরা বলবো এ ইকুয়ালস টু বি। দুটো সেট ইকুয়াল হওয়ার শর্ত হচ্ছে এ সাবসেট অফ বি, বি সাবসেট অফ এ। বোঝা গেছে? এই হচ্ছে ইকুয়াল সেট। এরপর একটা খুব সুন্দর কনসেপ্ট আছে, যে কনসেপ্টটা বুঝতে অনেকেরই প্রবলেম হয়, সেটা হচ্ছে ইউনিভার্সাল সেট। হোয়াট ইজ ইউনিভার্স? ইউনিভার্স কি জিনিস? প্রথমত ইউনিভার্স মানে ইউনিভার্স মানে একটা আধার, যেই আধারটাকে নিয়ে আমরা চলি। হলো যেমন অনেকে বলে যে মাই ফ্যামিলি ইজ মাই ইউনিভার্স, মানে কি সামহাউ সে তার অন্তর্গত যা কাজকর্ম করে সেটা ফ্যামিলির আন্ডারে করে। কেউ তার গার্লফ্রেন্ডকে বলে যে ইউ আর মাই ইউনিভার্স, মানে সে যা কিছু কাজকর্ম করে তার গার্লফ্রেন্ডের আন্ডারে করে। তাহলে আন্ডারে কোনো কিছু করা, কারো আন্ডারে কিছু করাকে বলছি ইউনিভার্স। অর্থাৎ আমি দুটো সেট নিয়ে যখন আলোচনা করছি, কিছু সেট নিয়ে আলোচনা করছি, অঙ্কে কিছু সেট দিয়ে কিছু প্রবলেম আছে, সেই সেটের ইউনিভার্স যেটা, সেই ইউনিভার্সের বিভিন্ন রকম হতে পারে ডেফিনেশন, সেই ইউনিভার্সটাকে আমরা বলবো ইউনিভার্সাল সেট। অর্থাৎ আমি একটা তার থেকে কোনো বড় সেটকে আমি একটা ইউনিভার্স বানিয়েছি, আধার বানিয়েছি। অর্থাৎ ইউনিভার্সাল সেট হলো সেই সেট যেই সেটের আন্ডারে কোনো প্রবলেমের বিভিন্ন সেটগুলো কাজ করছে। বিভিন্নভাবে একটা সেটের ইউনিভার্সাল সেট বিভিন্ন রকম হতে পারে। আমি যদি বলি যে একটা সেট আছে এ 2 3 4 5, কেউ এর ইউনিভার্সাল সেটকে লেখা হয় ইউ দিয়ে বা এস দিয়ে, ইউ অর এস দিয়ে, ঠিক আছে? কেউ বলতে পারে এর ইউনিভার্সাল সেট হলো 0 1 2 3 4 5 6। কেউ বলতে পারে যে আমি এর ইউনিভার্সাল সেট নেব এন কে, কেউ নিতে পারে জেড কে, কেউ নিতে পারে আর কে, কেউ নিতে পারে কিউ কে, বিভিন্ন রকম ইউনিভার্সাল। আমার শুধু কাজ হচ্ছে এমন একটা সেটকে আমি ইউনিভার্স ধরবো যেটা এই সেটের থেকে বড়। এটাকে আমি ম্যাথমেটিক্সে কি বলবো? যেটা ইউনিভার্সাল তাকেই বলবো যে যার সাবসেট এটা। অর্থাৎ একটা প্রবলেমের মধ্যে 4টে সেট দেওয়া আছে, মনে করো এটা একটা সেট বি, আর একটা সেট নিলাম সি, আর একটা সেট নিলাম এন, মনে করো 3টে সেট আছে একটা প্রবলেমের মধ্যে তোমার আন্ডারে। তুমি তাদের থেকে বড় কোনো সেটকে তোমাকে ইউনিভার্সাল নিতে হবে। আমি যদি শুধু একে নিয়ে নিই ইউনিভার্স, তাহলে এ ওর অন্তর্গত হচ্ছে না, সেক্ষেত্রে একে আমি একে ইউনিভার্সাল সেট বলতে পারবো না।
এন কে নিতে পারবো না, কারণ এনটা নিজেই ইউনিভার্সাল সেট হয়ে যাচ্ছে। তাহলে এন এর থেকে বড় কোন একটা, এন এর সাবসেট, অর্থাৎ আমি জেড কে নিতে পারি, আর কে নিতে পারি, কিউ কে নিতে পারি। তাহলে ইউনিভার্সাল সেটটাও কিন্তু সাবজেক্টিভ একটা ব্যাপার, বিভিন্ন স্টুডেন্টের সাপেক্ষে বিভিন্ন রকম হতে পারে। একটা তোমাকে ম্যাথের আন্ডারে একটা ইউনিভার্সাল সেট দেওয়া থাকবে, যেটা ওই যে কোন একটা প্রবলেম করছো, সেই প্রবলেমের যে যতগুলো সেট আছে এই প্রবলেমটা সলভ করার জন্য, সেই সমস্ত সেটগুলোর একটা সুপার সেট বলতে পারো, দ্যাট ইজ ইউনিভার্সাল সেট। ওকে, আজকে আমরা ইউনিভার্সাল সেট অবধি করলাম। এরপরে আমরা পড়বো ভেন ডায়াগ্রাম, এবং কিছু সেটের সূত্র প্রমাণ আছে, সেটা ভেন ডায়াগ্রাম দিয়ে করব এবং ম্যাথামেটিক্যাল ওয়েতে করব। অবশ্যই তোমাদের এখন অবজেক্টিভ কোয়েশ্চেন, সুতরাং অনেক স্যার বা অনেক স্টুডেন্ট বা সিলেবাস শেষ করার জন্য সেই জিনিসগুলো স্কিপ করা হয়ে যাচ্ছে, বাট স্কিপ করা উচিত নয়। হাউ টু প্রুভ এগুলো একটু জানা দরকার, তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করব করানোর। অবজেক্টিভ হয়ে যাওয়ার জন্য অনেক কিছু স্কিপ হচ্ছে, কিছু করার নেই সেক্ষেত্রে, বাট আমি করানোর চেষ্টা করব সেগুলো, প্রমাণগুলো একে একে। তারপরে আমরা এক্সারসাইজ সলভ করব। সেট থিওরি এটা ফার্স্ট ক্লাস, যেই ফার্স্ট ক্লাসটা আমি ইউটিউবে ছেড়ে দিচ্ছি, অনেকক্ষণ হয়ে যাবে যদিও, বাট আশা করি প্রত্যেকটি জিনিস তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো এরপরে আবার অঙ্ক হবে। থ্যাংক ইউ সো মাচ।